আজ ক্লাস 11-এর ছাত্রদের আমি ডিফারেন্সিয়েশন বা অবকলন প্রক্রিয়ার সংজ্ঞা এবং তার কিছু কিছু উদাহরণ, কিছু কিছু অপারেশনের পদ্ধতিগুলো আলোচনা করছি। তো এক্ষেত্রে তোমরা ক্লাস 9-এ অপেক্ষক করেছো। অপেক্ষক যেমন ধরো y = 3x² + 1, এই অপেক্ষক মানে এটা ফাংশন অফ x, এইভাবে ইন্ডিকেট করেছো। তো এই ধরনের অপেক্ষক যে কোনো রকম সেটা যেমনই হোক, এই অপেক্ষকের ক্ষেত্রে আমরা কিছু কিছু নতুন প্রক্রিয়া, যেমন এখানে আমরা ডিফারেন্সিয়েশন করতে যাচ্ছি। তো এখানে আমাকে সেই যেমন ধরো f1 বের করেছি, fx+1 কী হবে তাও বের করেছি নিশ্চয়ই। জাস্ট এক্সের প্লেসটাতে যেমন যেমন মান দেওয়া থাকবে, 1 থাকলে 1 বসবে, x+1 থাকলে জাস্ট x+1² হবে। এইভাবে অপারেশনগুলো আমরা ক্লাস 9-এ করেছি, যে কীভাবে ফাংশনের বিভিন্ন রকম মান বের করা যায় বা ফাংশন থেকে নতুন একটা ফাংশন কীভাবে জেনারেট করা যায়, এগুলো আমরা জানি। তো এইগুলো আর বলছি না এখন, এখানে আমি সরাসরি চলে যাচ্ছি যে এরকম y = fx ফর্মে রয়েছে, সেই x মানে ধরো এরকম 3x² + 2x + 1 এরকম একটা অপেক্ষক আছে ধরো। তো এই অপেক্ষকটির আমি অবকলন প্রক্রিয়া বা এই ডিফারেন্সিয়েশন করতে চাই, তাকে আমরা অপারেশনটাকে এইভাবে ডিনোট করি dy dx, মানে y-কে x-এর সাপেক্ষে অবকলন করা। কী বোঝায় এটা? y-কে x মানে এটা স্বাধীন, এটা অধীন চলো, এটা স্বাধীন চলো x এর সাপেক্ষে অবকলন, এটা ডিনোট করা হয়। এটা আর কিছু না, এটা লিমিট হিসেবে লেখা হয়, লিমিট h টেন্ডস টু 0 f(x + h - fx) / h। এই রেশিও ফাংশনের মানের x + h বিন্দুতে ফাংশনের মান -fx x বিন্দুতে ফাংশনের মানের অন্তরফল বা বিয়োগফল / h, ওই দুটো ভুজের পার্থক্য h, যেমন x + h থেকে x বাদ দিলে h হয়। এইভাবে এই একটা কোশ্চেন বা এই যে অনুপাতের লিমিট ভ্যালু যখন হয়ে h টেন্ডস টু 0, সেটাকেই আমরা বলছি অপেক্ষক। y অপেক্ষকটা বা fx অপেক্ষক, এটাকে এভাবেও প্রকাশ করা হয়, f'(x) হিসেবে প্রকাশ করা হয়। কখনো কখনো এটা আবার y1 হিসেবে প্রকাশ করা হয়, কখনো কখনো আবার dy রূপে প্রকাশ করা যায়, যে হোয়ার ক্যাপিটাল D ইমপ্লাই করে d dx ইত্যাদি। তাহলে এটা x এর সাপেক্ষে y এর অবকলন প্রক্রিয়া, এই হচ্ছে তার ডেফিনিশন। তো এই ডেফিনেশনকে প্রয়োগ করেই আমরা কত রকমভাবে কত বিভিন্ন রকমের অপেক্ষকের আমরা অবকলন করতে পারি, সেগুলো আমরা দেখাচ্ছি। এই সংজ্ঞাটা একবার খাতা ভালো করে লিখে নাও, বারবার তৈরি করো, তারপরে আসছি। এরপরে আসছি বিভিন্ন রকম অপেক্ষকের নাম আগে লিখি। যেমন ধরো a ফর অ্যালজেব্রিক ফাংশন, t ফর ট্রিগোনোমেট্রিক ফাংশন, e ফর এক্সপোনেনশিয়াল ফাংশন, l ফর লোগারিদমিক ফাংশন, i ফর ইনভার্স ফাংশন। যেমন x⁴n অ্যালজেব্রিক ফাংশন, x⁴n, x⁵, নেগেটিভ বা x⁻² ইত্যাদি বিভিন্ন রকমের পাওয়ারগুলো এখানে অ্যালজেব্রিক ফাংশন হিসেবে ভাবতে পারি, বা ওর কোনো সংখ্যামালা নিয়ে ভাবতে পারি। আর t ফর ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে sin x cos x ইত্যাদি, sin x cos x বা তাদের নিয়ে বিভিন্ন রকম অপেক্ষক তৈরি করতে পারো। e ফর এক্সপোনেনশিয়াল ফাংশন মানে e⁴3x বা e⁴x, 2x ইত্যাদি হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে পড়ে। l ফর লগ ফাংশন, লোগারিদম ফাংশন log x বা লগের অন্য ফাংশন যেমন 1 log x² + 1 বা 2x² + 2x + 1 ইত্যাদি, log x এর বিভিন্ন রকমের চেহারা থাকতে পারে। i ফর ইনভার্স ফাংশন, যদি এটা তোমরা ঠিক জানো না তাহলে লিখে দিই sin ইনভার্স x, tan ইনভার্স x ইত্যাদি ইত্যাদি। তো এই হচ্ছে ফাংশনগুলো, এই ফাংশনগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। যেমন ছোট ধরো 80 বা x⁴n ফর্মে আমি করছি। অ্যালজেব্রিক ফাংশনের ডেরিভেটিভ আমরা কীভাবে বের করতে পারি। এখন আসছি ধরো x³ fx = y fx চেহারাটা হলো x³ এর আমি ডেরিভেটিভ করতে চাই। x³ ফাংশনটির ডেরিভেটিভ করতে গেলে তাহলে কি লিখব? dy dx ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল, প্রাথমিক তত্ত্ব থেকে dy dx = লিমিট h টেন্ডস টু 0, ফর্মুলাটা আর লিখছি না, লিখিয়ে দিই, দরকার নেই, fx + h - fx / h। এখানে fx = x³, সুতরাং লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0
এফ এক্স প্লাস এইচ সমান কী হবে না এক্স প্লাস এইচের হোল কিউব হবে মাইনাস এক্স কিউব হবে ডিভাইড বাই এইচ হবে। এটা ফর্মুলা পুট করে দিতে পারো, বা তোমার নন ফর্মুলা লিমিটে তুমি করেছো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এক্স পাওয়ার এন। দেখো এই লিমিটের উভয় দিকে যদি এক্স যোগ করে দাও তাহলে দেখো চেহারাটা নন চলে আসছে না, এক্স প্লাস এইচ মাইনাস এক্স করলে এইচটা অ্যাডজাস্ট হয়। তাহলে আমরা ফর্মুলা কি জানি না লিমিট এক্স টেন্ডস টু এ x to the power n minus a to the power n divided by x minus a equals to n a to the power n minus 1। এই লিমিটের এই সূত্রটা আমরা করেছি, তো এখানে আমরা পুট করে দিলে কি পাচ্ছি n বলতে 3 ঘাতটা আগে চলে এলো, আর লিমিট ভ্যালুটা হচ্ছে x, তাহলে x to the power কী হবে n minus 1 মানে ঘাতটা 1 কমে যাবে অর্থাৎ 2 হবে। এইভাবে x কিউব এর ডেরিভেটিভ হয়ে গেল 3x স্কোয়ার। ইন জেনারেল যদি এটা n ঘাত হয় তাহলে ফর্মুলাটা এইখানে n ঘাতে চেঞ্জ হবে, এখানে n হবে, এবং এই ফর্মুলায় চলে গেলে রেজাল্টটা তখন দাঁড়াবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে কি রেজাল্টটা পেলাম না ডি ডিএক্স অফ x টু দি পাওয়ার n, মানে x টু দি পাওয়ার n এইরকম অ্যালজেব্রিক ফাংশনের ডেরিভেটিভ করলে রেজাল্ট হবে n x টু দি পাওয়ার n মাইনাস 1। এই রেজাল্টগুলো সবসময় ডিডাকশন করার পর পাশে কি পেলে সেই ইনফারেন্সটা লিখে এভাবে ওর সূত্রটা আকারে লিখে নেবে। এরপরে আসছি অ্যালজেব্রিক ফাংশনে আর কিছু করাচ্ছি না, ট্রিগোনোমেট্রিক ফাংশন একটা দুটো করে নিই। ধরো এটা যদি সাইন 2x হয়, ধরো এটা যদি সাইন 2x হয় সেক্ষেত্রে কি করব, একটা ফর্মুলাই আমাকে বারবার লিখতে হবে। এরপরে এখানে আমি বসাচ্ছি লিমিট h টেন্ডস টু 0 সাইন 2 ইন্টু এক্স প্লাস এইচ হবে এখানে কি লক্ষ্য করো, এক্স এর প্লেসটাতে জাস্ট এক্স প্লাস এইচ বসিয়ে দিলাম, মাইনাস সাইন 2x ডিভাইড বাই এইচ ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 সাইন সি মানে সাইন এর সূত্র ফেলে দাও, তাহলে টোয়াইস কস আসবে সি প্লাস ডি বাই 2। সি প্লাস ডি বাই 2 করলে কি পাচ্ছ লক্ষ্য করো, 2x গুণ করে নিতে পারো ভিতরে ঢুকিয়ে নিয়ে একটা লাইন, সি প্লাস ডি করলে 2x 2x 4x, তাকে 2 দিয়ে ভাগ করলে 2x আসবে প্লাস এইচ আসবে, সি প্লাস ডি বাই 2 হলো সাইন সি মাইনাস ডি বাই 2। সি মাইনাস ডি করলে 2x আউট হয়ে যাচ্ছে 2h বাই 2 মানে এইচ হবে ডিভাইড বাই এইচ হয়ে গেল। এরপরে কি করবে না লিমিট h টেন্ডস টু 0, দুটো সেপারেট করি, cos ফাংশনটাকে আলাদা করে নিচ্ছি, cos 2x প্লাস এইচ ইন্টু ওয়াইসটাও বাইরে বের করে নিতে পারি, দুটা ধ্রুবক বাইরে বেরিয়ে গেল, আর থাকছে সাইন এইচ বাই এইচ, সাইন এইচ বাই এইচ লিমিট h টেন্ডস টু 0 ইকুয়ালস টু মান যদি বসিয়ে দাও কি পাচ্ছ, টোয়াইস এইচ এর ভ্যালু 0 বসালে cos 2x হচ্ছে, cos 2x ইন্টু সাইন এইচ বাই এইচ, h টেন্ডস টু 0 আমরা নন ফর্মুলা লিমিট h টেন্ডস টু 0 সাইন এইচ বাই এইচ ইকুয়ালস টু 1 জানি। তাহলে এখানটা যদি আমরা বসিয়ে দিই কি রেজাল্ট পাচ্ছি 1, কারণ 2 cos 2x হচ্ছে, অর্থাৎ সাইন 2x এর ডেরিভেটিভ করলে 2 cos 2x হচ্ছে। এই রেজাল্টটা আমি আরেকবার লিখে নিচ্ছি, তাহলে dy dx সাইন 2x ডেরিভেটিভ করতে কি পেলাম 2 সাইন 2x। এই রেজাল্টগুলো খেয়াল রাখবে। ধরো এখানে যদি px থাকতো দেখবে এখানে p আসতো, এখানে pxটা যেমন আছে সাইন থেকে সরি cos হয়েছে, এটা cos আমরা ভুল লিখেছি, এটা cos হয়েছে, সাইনের ডেরিভেটিভ করলে cos পেয়েছি, ঠিক আছে। তাহলে ট্রিগোনোমেট্রিক হয়ে গেল। এবারে এক্সপোনেনশিয়াল ফাংশনে চলে যাই। এক্সপোনেনশিয়াল ফাংশন ধরো y ইকুয়ালস টু fx ইকুয়ালস টু ধরো e টু দি পাওয়ার 3x ধরলাম, তো এক্ষেত্রে আমরা কি করব, অতএব y1 বা dy বাই dx বা f ড্যাশ x যাই বলি না কেন ফ্রম ফার্স্ট প্রিন্সিপাল বা প্রাথমিক তত্ত্ব থেকে এর মানটা হবে কি না, আগে সংজ্ঞাটা লিখে দিচ্ছি, লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার fx প্লাস h, সরি আচ্ছা আমরা লিখে নিই fx প্লাস h মাইনাস fx ডিভাইড বাই h। এই ফর্মুলাটা যদি আমি লিখে নিই, এরপর যদি বসাই লিমিট h টেন্ডস টু 0
এফ এক্স প্লাস এইচ কি ই টু দি পাওয়ার 3 ইন্টু এক্স প্লাস এইচ হবে মাইনাস এখানে মাইনাস হবে ই টু দি পাওয়ার 3x বাই এইচ হবে। এবারে দেখো এখানে ঘাতটা দুটো আলাদা করে নিতে হবে 3x প্লাস 3h, তাহলে 3xটা এখানেও ই টু দি পাওয়ার 3x আছে, সরল করলে এই জিনিসটা দাঁড়ায় লিমিট h টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 3x ইন্টু ই টু দি পাওয়ার 3h মাইনাস ই টু দি পাওয়ার 3x ডিভাইড বাই h। এই ই টু দি পাওয়ার 3xটা কমন চলে যাচ্ছে, যেহেতু h এর লিমিট 0 তাহলে xটা ইন্ডিপেন্ডেন্ট অফ x h এর মানের উপর xটা নির্ভর করে না, যার কারণে ই টু দি পাওয়ার 3xটা কমন টেনে বাইরে বের করে নিতেই পারি ইন্টু লিমিট h টেন্ডস টু 0 থাকছে কি না ই টু দি পাওয়ার 3h মাইনাস 1 বাই h। এইখানে আবার সূত্রটা দেখো, এখানে কি সূত্র লাগবে আমরা মনে করতে পারি ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x লিমিট x টেন্ডস টু 0, লিমিট ভ্যালুটা কত হয় 1, তাহলে এখানে ইউ পুট করে দাও, এখানে 3h আছে, x এর জায়গায় 3x বা 3h আছে, 3h যদি এখানে থাকে এখানে 3 করতে গেলে এক্সট্রা 3 দিয়ে বাইরে গুণ করতে হবে, 3 অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এটার ভ্যালু h টেন্ডস টু 0 মানে 3h অলসো টেন্ডস টু 0, তার মানে এর ফর্মুলাটা কি, এর রেজাল্টের ভ্যালু কি 1 হয়ে গেল, তাহলে থাকছে কি 3 ই টু দি পাওয়ার 3x ইন্টু 1, তাহলে রেজাল্টটা হয়ে গেল 3 ই টু দি পাওয়ার 3x। অর্থাৎ আমরা ই টু দি পাওয়ার 3x এই এক্সপোনেনশিয়াল ফাংশনটি ডেরিভেটিভ করলে কি পাচ্ছি না 3 ই টু দি পাওয়ার 3x। ঠিক একই রকমভাবে ই টু দি পাওয়ার ax যদি থাকে তা যদি ডেরিভেটিভ করো ddx অফ দিস ইকুয়ালস টু a, এই x এর সঙ্গে যে ধ্রুবকটি গুণ আছে ওইটি বাইরে চলে আসবে, আর ই টু দি পাওয়ার ax-টা যেমন আছে ওইভাবেই থেকে যাবে। এই রেজাল্টগুলোকে তোমাকে নোট রাখতে হবে আলাদা করে, কেননা এটা ফর্মুলা ডিডিউস হচ্ছে এবং ফর্মুলা উপস্থাপন করা হচ্ছে, ফর্মুলা প্রমাণ করে দিচ্ছি, এই ফর্মুলাগুলোকে নিয়ে এরপরে কাজ করব। এই ফার্স্ট প্রিন্সিপাল থেকে আমরা করব না, যখন না বলছি যদি বলে দেয় একমাত্র যে প্রাথমিক তত্ত্ব বা ফার্স্ট প্রিন্সিপাল থেকে তুমি এই ডেরিভেটিভটা এর ডেরিভেটিভের রেজাল্টটা বের করো, তখন তুমি এভাবে করবে। আর যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে কিন্তু এই ফর্মুলাটা ডাইরেক্ট তোমাকে পুট করতে হবে। যাই হোক, এরপরে আমরা আসছি লগ ফাংশন। ধরো দেওয়া আছে যে y ইকুয়ালস টু লগ 1 প্লাস 5x, তো এর ডেরিভেটিভ বের করতে ফাইন্ড y ডেস বা y1 ইকুয়াল টু এটাকে fx যদি বলি দিস ইজ fx, দেন ফাইন্ড f ড্যাশ x ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল, তাহলে আমরা করব লিমিট h টেন্ডস টু 0 fx প্লাস h মাইনাস fx ডিভাইড বাই h ইকুয়ালস টু, তাহলে কি দাঁড়াচ্ছে না লিমিট h টেন্ডস টু 0 fx প্লাস h, fx ইকুয়ালস টু log 1 প্লাস 5x, সুতরাং fx প্লাস h কি হবে না log 1 প্লাস 5 ইন্টু x প্লাস h মাইনাস log 1 প্লাস 5x ডিভাইড বাই h ইকুয়ালস টু log a মাইনাস log b সমান কি log a বাই b করতে পারো। তাহলে আমরা লগের ফর্মুলা ক্লাস 9-এ আমরা করেছি, সেই ফর্মুলা অনুযায়ী এটা 1 বাই h বাইরে থাকলো, ভেতরে লগ, তাহলে দিস বাই দিস, তার মানে 1 প্লাস 5x প্লাস 5h গুণ করে নিতে পারি ডিভাইডেড বাই 1 প্লাস 5x, এটার ভ্যালু বের করতে হবে। তাহলে আমরা জানি কি, দেখো এই জায়গায় 1 প্লাস 5x, এই 1 প্লাস 5xটা বাইরে এখানেও বের করে নিলে এটা থাকছে কি 5h, তাহলে 1 প্লাস 5x উপর নিচে একই আছে, মানে ভাগ করে দিই, তাহলে কি দাঁড়াবে log 1 প্লাস 5h বাই 1 প্লাস 5x 1 বাই h লিমিট h টেন্ডস টু 0। তাহলে দেখো আমার নোন ফর্ম খুঁজে পাচ্ছি কিনা লিমিটের, আমরা জানি 1 বাই h log 1 প্লাস h লিমিট h টেন্ডস টু 0, এর ভ্যালু কি হয় না 1ই হয়। তাহলে এই জায়গাটা খুব ভালো করে যদি লক্ষ্য করো, দেখো এইখানটা লক্ষ্য করো,
এই যে অংশটি যেহেতু এইচ টেন্স টু 0, তাহলে এইচের এটা কি একটা গুণিতক, তো অটোমেটিক্যালি এর ভ্যালু 0 হবে। তার মানে পরের লাইনে আমি এটা লিখতে পারি 5 টাইমস অফ দিস ডিভাইড বাই 1 প্লাস 5x, দিস অলসো টেন্স টু 0। তার মানে দিস ভ্যারিয়েবল আমি যদি সাবস্টিটিউট করি, এটাকে ইউ যদি বলি, ইউ হচ্ছে এটা পুরোটা 1 প্লাস ইউ, 1 বাই এইচ এর জায়গায় একটু অ্যাডজাস্ট করতে হবে। এই ফর্মটা আনতে যদি হয় তাহলে কি হবে, এটা 5h দরকার, এখানে 5 দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে এখানে ভাগ করেছি, এখানে গুণ করলাম। আর 1 প্লাস 5x এই ফর্মটা যদি আনতে হয় এই নিচটাতে 1 প্লাস 5x, তাহলে কি এই লেভেলে 1 প্লাস 5x লেখা দরকার। তাহলে এখানে এক্সট্রা বাইরে 1 প্লাস 5x করে দিলাম। দেখো এই 1 প্লাস 5x এটা তো লিমিট h টেন্স টু 0, তাহলে এর উপরে h এর কোনো প্রভাব নেই, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ h, তাহলে এটা বাইরে বের করে নেব। তাহলে বাইরে বের করলে কি রেজাল্ট হবে, তাহলে এটা দাঁড়াচ্ছে 5 বাই 1 প্লাস 5x, এই আসছে। তাহলে এর ভ্যালু দেখো তুমি কি পাচ্ছ, এটা 1 পাচ্ছ, আর এটা তো বাইরে বের করে নিয়েছি। তাহলে উত্তরটা কি হলো, দিস ইন্টু 1, তার মানে উত্তরটা হলো 5 বাই 1 প্লাস 5x। তাহলে log 1 প্লাস 5x এর ডেরিভেটিভ 5 বাই 1 প্লাস 5x। এটা যদি প্লেন log x হতো, যদি log x হতো তাহলে খুব সহজেই হতো, এটা log x প্লাস h মাইনাস log x। তাহলে সেক্ষেত্রে log x হলে এখানে 1 প্লাস 5x ছিল, 5 এর জায়গায় 1 করতে পারি, আর এভাবে আমরা করতে পারি। যাই হোক, তো তখন রেজাল্টটা হতো dy বাই dx ইকুয়ালস টু অফ দিস, মানে ddx অফ log x ইকুয়ালস টু 1 বাই x হতো। খেয়াল রাখবে, তবে এখানে বেশি যদি কিছু উল্লেখ যদি না থাকে, ই ধরে নিচ্ছি আমরা, ই ধরেই করেছি, যদি সংখ্যা থাকে তোমাকে রিপ্লেস করতে হবে ই কে, সেটা আমরা আগেই ফর্মুলা করেছি। log x বেস ধরো 5 আছে, তাহলে আমি কি করব, log x বেস ই তে নিয়ে এসে ফর্মুলাটা ইউজ করব। হিসেব ঠিক রাখার জন্য log কি করতে হবে না, log এখানে ছিল কত 5 ছিল, তাহলে 5 রাখতে হবে এই লেভেলে, তাহলে ইটাকে উপরে লিখবে, নিচে 5 বেসে লিখবে, এই এক্সট্রা এই ফ্যাক্টরটি আসবে, এটা অ্যাডজাস্টমেন্ট তোমাকে করে নিতে হবে। যাই হোক, এইভাবে আমরা সমস্ত ত্রিকোণমিতিক কোণানুপাতগুলো করতে পারি। ইনভার্সটা একটু পরে বলছি, তার আগে আমরা কতগুলো ব্যাপার বলে নিই। যেমন ধরো কতগুলো ফাংশন যোগের আকারে আছে, f1x প্লাস f2x প্লাস f3x, এইভাবে আছে, যোগ বা বিয়োগের আকারে যদি থাকে, সেক্ষেত্রে যদি আমি ডেরিভেটিভ করতে চাই ddx অফ সাম অফ দিস 3 or more ফাংশন, তাহলে আলাদা আলাদা তাদের ডেরিভেটিভ করলেই হবে। df1 বাই dx, df2 বাই dx প্লাস মাইনাস যেমন চিহ্ন থাকবে df3 dx, এইভাবে আমাকে করতে হবে। তাহলে কতগুলো ফাংশন যদি যোগ বিয়োগের আকারে থাকে, প্লেন আলাদা আলাদা ফাংশনগুলো ডেরিভেটিভ করো, মাঝখানে যেমন যেমন চিহ্ন আছে প্লাস মাইনাস সেখানে রেখে দেবে। তাহলে যোগ বিয়োগের আকারে যখন কতগুলো ফাংশন থাকছে, এইভাবে আমরা সেপারেট ফাংশনগুলোর আমি ডেরিভেটিভ করব। যোগ বিয়োগের নিয়ম হলো, এরপরে গুণের নিয়মে আসছি। দুটো ফাংশন ux আর vx ধরলাম, মানে ভি যে ইউ ভি দুটো ফাংশন, তাদের গুণফলের উপর ডেরিভেটিভ যদি করতে হয়, সেক্ষেত্রে প্রমাণ করা যায় যে এটা ফার্স্ট ফাংশন, এটা 1 নম্বর, 2 নম্বর ফাংশন যদি বলি, তাহলে ইউ ফাংশনটাকে ঠিক রাখবে, ddx অপারেশন করবে নেক্সট ফাংশন অর্থাৎ vx ফাংশনের, তারপরে প্লাস চিহ্ন, vxটাকে আনচেঞ্জ রাখবো, ডেরিভেটিভ হবে গুণিতক, ডেরিভেটিভ হবে কার না ddx অফ ফার্স্ট ফাংশন ux, এইভাবে করতে হবে। অর্থাৎ দুটো পরপর দুটো ফাংশন রয়েছে, ওদের গুণফলের ডেরিভেটিভ করতে গেলে মাঝে গুণ চিহ্ন আছে, গুণফলের ডেরিভেটিভ করা মানে ফার্স্ট ফাংশনটা ঠিক রাখলাম, দ্বিতীয় ফাংশনের ডেরিভেটিভ করছি, আবার দ্বিতীয় ফাংশনটা ঠিক রেখে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ করছি। এই হচ্ছে নিয়ম, গুণফলের ডেরিভেটিভের এই হচ্ছে ফর্মুলা। আচ্ছা ঠিক আছে, এবারে ভাগের নিয়মে চলে যাচ্ছি। যখন ইউ বাই ভি অর্থাৎ দুটো ফাংশন, ইউ যে ফাংশন অফ এক্স, ভি যে ফাংশন অফ এক্স, তাদের ভাগফলে যদি ডেরিভেটিভ করতে হয়, সেক্ষেত্রে কি নিয়মে করতে হবে না, ভি স্কোয়ার মানে নিচে অর্থাৎ হর ফাংশনটির বর্গ, এবারে ভি ঠিক রাখবো, ভি এক্স, ভি ডিউ ডিএক্স মানে উপরের ফাংশনটির ডেরিভেটিভ করবো, ডিইউ ডিএক্স মাইনাস ইউ ডিভি ডিএক্স, ডিভি ডিএক্স এগুলো সব ফাংশন অফ এক্স বুঝতে হবে। এই নিয়মে দুটো ফাংশনের ভাগফলটাকে
ভাগফলের আকারে যদি থাকে দুটো ফাংশন, তাহলে তাদের ডেরিভেটিভ করার ক্ষেত্রে এই নিয়মটা আমাকে প্রয়োগ করতে হবে। ঠিক আছে? এখন আমরা তো ডেরিভেটিভের বিভিন্ন অপারেশনগুলো করলাম, এই সমস্ত ফর্মুলাগুলোকে বিভিন্নভাবে প্রয়োগ করতে পারো। বিভিন্ন রকম ফাংশন, ধরো e⁻³ x sin 5x এ ধরো ডেরিভেটিভ করতে হবে, তাহলে এটা ইউ এটা ভি ফাংশন ধরে গুণফলের ডেরিভেটিভের ফর্মুলা লাগাতে পারো। তাই এইগুলো করবে। কিন্তু এখন কথা হচ্ছে যে এই এত সময় ধরে এত কিছু তো করলাম, এটা একটা প্রক্রিয়াকে বর্ণনা করলাম, কিছু একটা হিসেব করতে হয় বুঝলাম, কিন্তু এর জ্যামিতিক তাৎপর্য কী, মানে জ্যামিতিকভাবে এটা কি বোঝানোর চেষ্টা করা হয়েছে, যে কী আমরা কীভাবে প্রয়োগ করতে পারি এই জিনিসটা, আসলে হচ্ছে প্রয়োগের দিক। এখন আমরা প্রয়োগের দিক নিয়ে ভাববো। তাহলে প্রয়োগটা কীভাবে করা যায়, ছোট্ট একটা উদাহরণ দিই। যেমন ধরো একটা বৃত্তের সমীকরণ কিভাবে তৈরি করা যায়। দেখো, ধরো বৃত্ত মানে কি, যে কেন্দ্র যদি এখানে করি, কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটা গতিশীল বিন্দুর গতিপথ ভাবতে পারি। তাহলে গতিশীল বিন্দুর যে কোনো একটা ধরো দূরত্বটা যদি একক হয়, আর এই বিন্দুর স্থানাঙ্ক যদি pxy হয়, তাহলে এই মানে পি বিন্দুর এমনভাবে গতিশীল যে সব ক্ষেত্রে এই মূল বিন্দু 0 থেকে তার দূরত্ব a। তাহলে এই সমীকরণটা কিভাবে লেখা যায় না, দূরত্ব নির্ণয় ফর্মুলা, যে মূল বিন্দু ওপি দূরত্বটা সবসময়ই কী হবে, এর দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। এখন ওপি এর ফর্মুলা কি জানি, x - 0 x² + y² a হচ্ছে, বা x² + y² = a²। এইভাবে আমরা একটা বৃত্তের সমীকরণ তৈরি করতে পারলাম। তো এই যে কিছু শর্ত দেওয়া থাকলে, কিছু শর্ত আমার যদি জানা থাকে, তাহলে একটা বিন্দু কিভাবে গতিশীল, কি নিয়মে গতিশীল, সেই নিয়ম থেকে সমীকরণ থেকে একটা নির্দিষ্ট চেহারায় এই যে সমীকরণ পেলাম, এটাই হচ্ছে এই গতিশীল বিন্দুর গতিপথের সমীকরণ বা সঞ্চারপথের সমীকরণ। তাহলে এই ক্ষেত্রে আমরা সঞ্চারপথের সমীকরণ বের করলাম। তো এখানে বৃত্তটাকে আমি আরেকবার লিখে আমরা ক্লাস 10-এ যে ধারণাটা পেয়েছি সেটাকে বলার চেষ্টা করছি। দেখো, এটা মূলবিন্দু, ধরো এটা 3 একক দৈর্ঘ্যের বৃত্ত এঁকেছি। ধরো এটা x অক্ষে ধনাত্মক দিক, এটা মূলবিন্দু, এটা y অক্ষে ধনাত্মক দিক, এটা x অক্ষে ঋণাত্মক দিক, এটা y অক্ষে ঋণাত্মক দিক। তো এখন আমি ধরো এর উপর যে কোনো দুটো বিন্দু নিতে পারি, বা বৃত্তটাকে যদি আমি একটু শিফট করে নিই, ধরো বৃত্তটাকে একটু শিফট করে নিলাম, ধরো এইখানে কেন্দ্র হয়ে গেল, এই জায়গায় কেন্দ্র। তো এর উপর দুটো বিন্দু এ আর বি নেওয়া হলো, অর্থাৎ এটা যে এঁকে দিলাম। তাহলে বৃত্তটা ধরো এইখানে তার কেন্দ্র, এইভাবে বৃত্তটা এঁকেছি। তো তো এই হচ্ছে এই বিন্দু, এটা হলো বি বিন্দু। এই বিন্দুটা স্থানাঙ্ক ধরা যাক x1 y1, আর এই বিন্দু স্থানাঙ্ক ধরা যাক x1 + h বা xy ধরে নাও। এটা যদি x + h ধরো, y + k ধরছি, তাহলে এখান থেকে যেন লম্ব টানছি, এখান থেকে এই দূরত্ব হচ্ছে x, আর এই উচ্চতা হচ্ছে y। এখান থেকে আবার এর উপর লম্ব টানতে পারি, তাহলে এখান থেকে এইটুকুটাই হচ্ছে y উচ্চতা, আর এখান থেকে এই উচ্চতা হচ্ছে y + k। তার মানে এই ডিস্টেন্সটা, এটা পুরোটাই হচ্ছে y + k। সেখান থেকে y পোর্শনটা বাদ দিলে আমরা এখানে থাকছি y, শুধু k পাচ্ছি এখানে। আর এইখানে দেখো এই বিন্দুর স্থানাঙ্ক কি x + h, x স্থানাঙ্ক। তার মানে এইটুকু দূরত্বটা h, এখান থেকে এই দূরত্ব হচ্ছে h দূরত্ব। তার মানে এইখানে যে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি a, এখানে ধরো l নাম দিলাম, এখানে b, l b, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ভূমিটা হচ্ছে h আর উচ্চতাটা হচ্ছে k। ঠিক আছে? তো এখন আমি এই ab জ্যায়ের একটা হিসেব করছি, জ্যায়ের মানে ভূমি, এই যে সমকোণী ত্রিভুজ, তা সমকোণী ত্রিভুজের লম্ব বাই ভূমির অনুপাত যদি নিই, অর্থাৎ LB বাই ভূমি হচ্ছে AL, এদের অনুপাত সমান কি, এখানে যে কোণটা উৎপন্ন হয়ে আছে তার, ধরো এই কোণটা যদি আমি বলি থিটা কোণ, তাহলে tan থিটার মান সমান লম্ব বাই ভূমি হয়। লম্ব কি না কে, আর ভূমিটা কি এল বলতে এইচ। দেখো এই ছবিটাতে একটু ঘন হয়ে গেছে, আর একটু আলাদা করে ছবি আঁকছি একটু বড় করে। এইচ,
তো দেখো যত এইচ এর মানটা কমে আসবে, অর্থাৎ এই পাশে বিন্দুগুলো, তখন এই বিন্দুটা যদি ক্রমশ কাছাকাছি নিয়ে আসি, এখানে চলে এলো এখানে চলে এলো, তখন কী হবে আস্তে আস্তে করে এর এই যে এইচ লেংথটা কমে 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 আসছে। এদের মধ্যে দূরত্ব ছিল এইচ, এখান থেকে এই দূরত্বটা, তাই যত বি বিন্দুকে কমিয়ে নিয়ে আসি ক্রমশ এর কাছাকাছি আনছি, তখন কী হচ্ছে এর এইচ এর মানটা কমে কমে আসছে। যে বিশেষ ক্ষেত্রে এইচ ইজ ভেরি স্মল নিয়ারেস্ট টু এ, তখন কী হচ্ছে এই জ্যাটা কী হবে এবার সেটা শেষ পর্যন্ত এখানে একটা বৃত্তের স্পর্শক হয়ে যাচ্ছে। তাহলে এই স্পর্শকের অ্যাকচুয়ালি প্রবণতা, এইটা তোমরা আবার তারপর এর পরের চ্যাপ্টার আবার পড়াবো, যেটা সরল রেখার ধারণা, সেখানে সরল রেখার প্রবণতার যে ধারণা সেইটাই এখানে রিপ্রেজেন্ট করছে। তাহলে ট্যান থিটা এর মানটা এটা, যে বিশেষ ক্ষেত্রে এটাকে এম বলছি, যে বিশেষ ক্ষেত্রে এইচ টেন্স টু 0, সেই ক্ষেত্রে এই কে বাই এইচ এই অনুপাতটাই হচ্ছে মানে কোটির পরিবর্তন। দেখো এই বিন্দু থেকে এই বিন্দুতে যাওয়ার জন্য এর উচ্চতার পরিবর্তন এতখানি, আর ভূমির পরিবর্তন এই এইচ, এটা এক্স ছিল, এটা এক্স প্লাস এইচ বিন্দু ছিল এই, তাহলে ভূমির পরিবর্তনে কোটির পরিবর্তন হচ্ছে কে বাই এইচ হলো একক ভুজের পরিবর্তনে কোটির পরিবর্তন। তাহলে এই এবি সরল রেখাটার অ্যাকচুয়ালি প্রবণতা। আবার এই যে লিমিটিং কেসে যখন এই বিন্দুটাকে যত এর কাছাকাছি নিয়ে আসছি, তখন এইচ এর মানটা আস্তে আস্তে করে কমে কমে প্রায় 0-র কাছাকাছি এসে যাচ্ছে, সেই বিশেষ ক্ষেত্রে এই জ্যাটি ওই বৃত্তের স্পর্শকে পরিণত হলো। তাহলে এটা স্পর্শকের প্রবণতা, এটা হচ্ছে প্রবণতা। কার প্রবণতা বের করেছি? প্রবণতা হচ্ছে এবি এই জ্যা এর প্রবণতা। এই এবি জ্যায়ের প্রবণতা শেষ পর্যন্ত যখন লিমিটিং কেসে যখন এইচ টেন্স টু 0, মানে কে বাই এইচ এর অনুপাতটা, কে বাই এইচ এই অনুপাতটা যখন লিমিটিং কেসে, লিমিট এইচ টেন্স টু 0 কে বাই এইচ, এটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। মানে ডিওয়াই বাই ডিএক্স মানে বক্রটা কি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, ধরো এখানে বা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এরকম একটা ফর্মে। ঠিক আছে, তো যাই হোক বক্রের সমীকরণ, যাই হোক ওয়াই ইকুয়ালস টু, সাধারণভাবে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স আমি একটা বক্রের সমীকরণ ধরে নিলে, তাহলে তার দুটো বিন্দু নির্দিষ্ট দূরত্বে ধরে নিয়েছি, যখন কাছাকাছি আসছে বি বিন্দুটা যত কাছাকাছি এসছে এর নিকটবর্তী হচ্ছে, তত এইচ এর মানটা কমে কমে 0 হচ্ছে, এবং তখন এই যে অনুপাতটা ওই লিমিটিং কেসে সেটাই হচ্ছে ডেরিভেটিভের মান। তাহলে কোনো একটা বক্রের ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, বক্রের কোনো একটা বিন্দু, ধরো এই বিন্দুর স্থানাঙ্ক নির্দিষ্ট থাকতেই পারে 1, 2 বা x1 y1 বিন্দু হতেই পারে। ওই বিন্দুতে যে ডেরিভেটিভের মানটা হচ্ছে অ্যাকচুয়ালি কি প্রকাশ করছে না ওই স্পর্শক সরলরেখার প্রবণতা। তাহলে ডেরিভেটিভটা স্পর্শক সরলরেখার প্রবণতাকে প্রকাশ করে। এইটুকুই ধারণা রাখো, এরপরে তুমি যত কোঅর্ডিনেট জিওমেট্রি করবে তত এই ধারণাটা আরও বেশি মজবুত হবে। ঠিক আছে, ওকে। এর পরবর্তী